ও ব্যথিতদের বাড়ি, বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুনাহগারদের সংশোধন কেন্দ্র। এটা অবশ্যই সবসময় মনে রাখবে। নিজেদের রুহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও। নিজেদের কবরের ন্যায় দাফন করো না। কথা দিচ্ছি, অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব। আমার বন্ধু সকল, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। এ খোদা নবী, খোদা হাফেজ। খোদা তোমার হেফাজত করুক। ইউজারশিপ, খোদা তোমার হেফাজত করুক। আমাদের দেখতে এসো, ভালো থাকবে। আমাদের দেখতে এসো। খোদা হাফেজ। ইউজারশিপ, খোদা হাফেজ। আমাদের দেখতে এসো। হে খোদার নবী, আমাদের ভুলো না। থাকবেন। ইউজারশিপ, আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে। আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই। আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে, নিজেকে বোঝা করে তুলতে নয়। চিন্তিত হবেন না, ফেলে দিবেন আপনাকে তারা। যে অন্যের কাঁধে সওয়ার হবে, অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে। আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জনাব ইউজারশিপ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন। তারপর বাদশাহ আমেনহতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? ওনার নাম ইউজারশিপ। বাদশা আমেন হতে পেরে আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারশিপ? হ্যাঁ, এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, ইউসুফ। খোদা আমাকে ক্ষমা করবে। আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি এ কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি। আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ, আমার ইউসুফ, আমি খুঁজে পেয়েছি। নিজে তো অপমানিত হয়েছো, আমাদেরও করেছো। এত কিছু শুধু তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। আমিও যা কিছু সহ্য করছি ইউজারশিফের জন্যই। তবে ইউজারশিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ। তুমি পুতিফারের সম্মান যেভাবে নষ্ট করেছো, সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো। ইউজারশিপকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো, তেমনি একইভাবে আমাদেরকেও করেছো। বেহায়া নারী, বাচ্চার উচিত ছিল তোকে ফাঁসিতে ঝোলানো। আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই, তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই। আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই। কেন করার নেই? তুই তো লজ্জা শরমের মাথা খেয়েছিস, কিন্তু আমাদের তো সম্মান আছে। দারোয়ানের সাথে কথা বল, সে পুতিফারের সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করো না তোমরা, তোমাদের এখানে রাখা হবে না। অপরাধী আমি, তোমাদের তো কোনো দোষ নেই। সারা জীবন কারাগারে থাকতে হবে, একটু ভয় লাগছে না? তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা। বরং বছরের পর বছর
বাল্যকালে একবার তাকে দেখেছিলাম। জানি না এখন তার চেহারা কেমন হয়েছে। আলী জনাব হরেনহোপ ও জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। অতীতের মতোই ওই সময়ও তাজিম করনি। দরুদ মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেপ। দরুদ মহান খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজারশিপ। দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজারশিপ। দরুদ মিশরের মহান বানু। স্মরণে আছে কি ইউজারশিপ? এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম। এবং আপনি মরহুম আমেনহোতেপের হাদিয়া আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। তেবেসের নারীরা ইউজারশিপের যথার্থ প্রশংসাই করেছে। আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খোয়াবের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্ত ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খোয়াব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরি পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে, কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারশিপ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদার সেজদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেনহোতেব আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারশিপের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমুন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমুনের কুদরতের প্রতি মানুষের আকীদা
হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারসিফকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। জাহাপনার হুকুম শিরোধার্য। আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না, আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে। যা হবে তা আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয়। রাজদরবারে নিরাপত্তা সেনাপতি ককরব আলী জনাবের নিকট বাদশার পয়গম নিয়ে এসেছেন। মিশরের বাদশাহ খোদাবান্দেগার চতুর্থ আমেন হতে জনাব অজ্ঞামোহর এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন। খুব ভালো, তুমি এখন যেতে পারো। আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়াব ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে। তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে। তাহলে তোমরা কি করছো? কেন আমুনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠির আঘাত সহ্য করবে? বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছো। এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন, আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে। মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেন হতে সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ, তেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, এই মেহমানদারির মূল উদ্দেশ্য হল, এক জোয়ান দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে। তাই আমি চাইছি যে তার এই দাবির সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক। দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেন হতেব।
ইউজারসিফ বছরের পর বছর জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরের বাদশাহ খোদাবন্দেগারকে তাজিম করাই শিখেনি। আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন, কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি। আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না। কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বরখেলাপ এবং বড় ধরনের অসম্মান। প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে, তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না। সকলেই জানেন এই মজলিসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা, যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম। নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট খোয়াব ব্যাখ্যাদানকারীগণ এখন পর্যন্ত আমার খোয়াবের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে সত্যিকার অর্থে আমার খোয়াবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে। কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে। আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক। আপনারা নিশ্চয়ই আমার খোয়াবের বর্ণনা শুনেছেন। কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি। প্রথম রজনীতে 7টি পুষ্ট গরু দেখলাম, যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো। ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং 7টি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও 7টি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর পরই 7টি শুকনো রোগা গমের দানা দেখলাম। সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। জনাব অজ্ঞামোহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে। এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন? আচ্ছা, কি হয়েছে আমাদেরকে বলুন, আমরাও শুনি। আমি অসংখ্যবার তালাশ করেছি, নক্ষত্র ও তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি, মৃতের আত্মরাত অন্বেষণ করেছি, শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি।
যেন আপনার খোয়াবের ব্যাখ্যা করতে পারি, কিন্তু এমন কোনো খোয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি, কিন্তু আপনার খোয়াব একেবারেই ভিন্ন। এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। মহামান্য বাদশাহ, আমরা তিনজনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এটাই পেয়েছি। বছর? বছর? পাহাড় খুঁড়ে ইঁদুর বের হয়েছে, আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে। আমার খোয়াবের ব্যাখ্যা হলো গরু মানে বছর। আচ্ছা ইউজারসিফ, এবার তুমি বলো, তোমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার পালা। ব্যাখ্যা নয় আলী জনাব, আমি আপনার খোয়াব রূপান্তর করে বলতে চাই। ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে? খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়। কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা। তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয়। এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে ইউজারসিফ? নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার। আমার পরওয়ারদিগারের নিকট থেকে আলী জনাব। আমি নিজে থেকে কিছুই বলি না, তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন। এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। প্রমাণ করা তো দূরের কথা, তুমি কিছুই পারবে না। তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয়ই। হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো, সেটা তো নেই। যদি অনুমতি প্রদান করেন আমি এই সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরওয়ারদিগারের কুদরত প্রমাণ করব। জনাব অজ্ঞামোহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবের রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন, সঠিক তো? হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে? প্রকৃতপক্ষে তাই হবে। তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয়, আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয়? ভিন্ন কোনো ব্যাখ্যা জেহেনে আসছে না। আপনি স্বীকার করলেন। তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে 7 বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের 7 বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে? আপনি এখানে কি করছেন? আর আপনার একই হাল হয়েছে? হে আমার খোদার নবী, আমি অনুতপ্ত, অনুশোচনাগ্রস্ত মালিক।
যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম। কি বলছেন এসব? আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে? খোদা বন্দেগার দয়ায় তুমি মহান ও স্বাধীন হয়েছ। আর দেখো আমি কেমন ভবঘুরে। তোমাকে বিক্রি করার প্রায় 20 বছর হলো, আমি এখনো তেবস ত্যাগ করিনি। চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি। আপনি এ কি করেছেন? আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন। খোদাবন্ধ আমাকে ক্ষমা করুক, আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি। নিজেকে আমি এখনো গুনাহগার ভাবছি, কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম। কিন্তু এই বেচাকেনায় খারাপ কিছু ছিল না। ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন, আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম। আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই। তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, শোনো, আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব। জনাব ইউজারসিফ, যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই। যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব। জনাব ইউজারশিপ, আমাদের শুধু ফরমান দিবেন। ফরমান দিতে দেরি হবে, কিন্তু জান দিতে দেরি হবে না। ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন। বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি, কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা। তোমরা আমার সঙ্গে এসো। এই এলোমেলো জরাজীর্ণ অবস্থায় তোমাদের অন্তরকে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে? আরে এসো আমার সঙ্গে, এসো। আমেন হতেবের রাজমহলে কাদের জায়গা হচ্ছে? তরুদ সেনাপতি হরেন হোপ। কি হয়েছে বলো? জনাব আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদতখানায় তার সঙ্গে মুলাকাতের জন্য। কি কাজে ডেকেছে? আমি অবগত নই, শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, আমি মোলাকাতে আসব। খোদা তোমার সহায় হোক, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো। তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমরাও আনন্দিত। জনাব ইউজারশিপ, মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। কি হয়েছে? বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে, তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয়। খোদাবন্ধ তাকে নিজের কারাগার থেকে নাজাদ করুক। সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বেচারা জনাব পুতিফার অনেক কষ্ট করেছে। সে সত্যি অনেক কষ্ট করেছে। জনাব ইউজারসিফ, পুতিফার ও বানু জুলেখাকে আপনি শাস্তি দিতে চান না? তাদের ওপর প্রতিশোধ নেওয়া উচিত। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি তাদের মাফ করে দিয়েছি, খোদাবন্ধ তাদেরকে মাফ করে দেবেন। আমি চাই না তারা আমাকে দেখুক। তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক। ইরানুস, জি আলী জনাব। আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। জি জনাব।
ইরানুসের সঙ্গে তোমরা যাও, আমি তোমাদের অপেক্ষায় আমার আছি। সঙ্গে আসুন। শুকরিয়া জ্ঞাপন করছি। শুক্রিয়া ইউজারশিপ। শুক্রিয়া। আচ্ছা আমার বাল্যবন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানু জুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিফার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ, সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবান তাকে সাফা দান করুক। জনাব ইউজারশিপ, খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেনহোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেন হতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেনহোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক। আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না। অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ করো। জি আলী জনাব। খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামোহর। দরুদ আমেন হতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন আসন গ্রহণ করুন। খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন? আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল, মনেই করতে পারছি না। ইউজারশিপ, তার নাম ইউজারশিপ। ও হ্যাঁ, ইউজারশিপ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না, কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারশিপকে একদম বাড়তে দেবেন না। এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেন হতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ।
আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে আমেনহোতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজারসিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয় এবং আমেনহোতেবেরও নয়। আমরাও বুঝতে পারি, নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশী একজন কাফেরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না। আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারসিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেনহোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেনহোতেব কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশমন, আর যে আমুনের দুশমন সে সকলের সাথে দুশমনি করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি। আলী জনাব পুতিফারের অবস্থা ভালো নয়। আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি। এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা। কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু। আপনার অবস্থাও খুব একটা ভালো নয়। নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু। যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুতিফারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো। ওগুলো কিছু নয়, তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয়। তুমি না থাকলে আমি বেশি শান্তি পাবো। এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজারসিফ, যাকে তুচ্ছ তাচ্ছিল্য আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি। এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা।
আলী জনাব, দুঃখিত আলী জনাব। বানুতি পরবর্তী ব্যক্তি। খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে, এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল। তার মানে বানুতিকেও কি হরিণহবের মতো অজ্ঞামোহর দাওয়াত করলো? কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক, আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে। কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব? চিন্তা করো না, যদি খোদাবন চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব। আলী জনাব, আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে। আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব, তোমরা আঞ্জাম দেবে। প্রথমত, তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে। তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে। তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশমন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেনহোতেবের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে। অসংখ্য মানুষ এখনো এ ব্যাপারে কিছুই জানে না, তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে। এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে। আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি। তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে। মুনাফাখোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে, তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, বিশাল আকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার। তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে, যা তোমাদেরকে পরে অবগত করা হবে। ইরানুস, আমার বন্ধুরা ক্লান্ত, তাদের বিশ্রামে নিয়ে যাও। জনাব মালিক, আপনি একটু থাকুন। আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ। আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে। আপনি আমার বিশ্বস্ত, তাই আপনি আমার উপদেষ্টা হবেন। পূর্বে আমি বহু কাফেলার পথ প্রদর্শক ও হেদায়েত করেছি, কিন্তু আপনি আমার খোদার নবী। আপনি আমাকে যা হেদায়েত করবেন, আমার জান এবং দিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব। মরহুম আমেনহোতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেনহোতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি, আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। বানু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেনহোতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন
ইউজারসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে, আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জওয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেনহোতেবকে সবকিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেনহোতেব ইউজারসিফকে ভালোবাসে, মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জওয়ান আমেনহোতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না। তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছে। তার মানে কি আমাদেরকে হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না। ইরানুস, সাংঘাতিক খবর আছে। বলো কি হয়েছে? জনাব অজ্ঞামোহর বানতির সাথে দেখা করে গেছেন। তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোনো নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন। ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জওয়ান আমেনহোতেবকে হত্যা করবেন। তুমি একদম নিশ্চিত থাকো, আমি ইউজারসিফকে এই কথা বলবো। মনে হলো বানতিও তা বিশ্বাস করেছেন, আর অজ্ঞামোহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি। বানুতির দিকে লক্ষ্য রেখো। ঠিক আছে, এখন তুমি চলে যাও। কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা। কেন আম্মাজান?
ইউজারসিফের গুনাহ ও অপরাধটা কি? আছে। এটি লজ্জার যে আমুন খোদার শহর তেবসে, যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে, আর সেখানে কিনা আমুনের দুশ্মন ক্ষমতার স্বাদভোগ করবে। আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে। ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনরূপ পার্থক্য করে না। তাকে এখন আমাদের প্রয়োজন। সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে, আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি। কেন সেনাপতি হোরেন হোপকে কি এই কাজে লাগানো যায় না? একজন দাগী আসামি ইউজারসিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে? আমি হরেন হোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত, কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি। এছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজারসিফের কারণেই সংশোধিত হয়েছে। দাগী আসামি সব সহজ কথা নয়। এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম। আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি। ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে। 7 বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না? এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে। এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে। কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয়, তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না? আপনার চিন্তা সঠিক। যদি ইউজারসিফ আমার উপস্থাপিত বিষয়বলির সঠিক উত্তর দিতে অক্ষম হয়, তাহলে অবশ্যই পদচ্যুত হবে। তাকে কোনরূপ ছাড় দেয়া হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয়, ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন। এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই। এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। ইসমুত, তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরো কর্মতৎপর হওয়া। উত্তম পন্থা হলো সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা। না, এই পদ্ধতিতে অভাবী লোকদের আরো অভাবী করে তুলবে। যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে? ধারণা করছি ভরণ পোষণ ও খরচের জন্য আরো উত্তম পথ খোলা রয়েছে। দরুদ আলী জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে ইরানুস? খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। দরুদ তোমার উপরেও ইরানুস। আলী জনাব, হরেনব গতকাল অজ্ঞামহরের ইবাদতখানায় গিয়েছিল। জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে। আমি হরেন হোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আমেন হতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয়। মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে। আজ অজ্ঞামহর বানুতির দিদারে এসেছিল। নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি নিজে তাদেরকে দেখেছো? না, বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে। আর অজ্ঞামহর চলে যাওয়ার পর বানুতি আমেন হতেবের কাছে গিয়েছে। সন্দেহ নেই যে অজ্ঞামোহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে। সবকিছুই সম্ভব, তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি। আমার আপু পিসের কথা মনে আছে। ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল। জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না, কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি। যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে। অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন।
তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে। অলি জনাব, বাদশাহ চতুর্থ আমেনহোতেব আপনাকে তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে, কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই। আজ নিলিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল, সে কিন্তু পুরনো শত্রুতা ভোলেনি। আলী জনাব ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক, তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আসছি। আলী জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মহামান্য বাদশাহ, দরুদ বানু। দরুদ হাকিম ইউজারশিপ। খোশ আমদেদ ইউজারশিপ, কাজে এতটাই মশগুল হয়েছো যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মাশগুল ছিলাম। দুধ বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি। এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের। এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে, এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে 7 বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি 7 বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ। আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে। এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে, তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই? আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনদ থেকে উদ্ধার হয়েছে। তার মানে ডুবে মারা গেছে? না,
আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে একটু ভাবা উচিত। জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপর ইউজারশিপ। মিশরের জনগণের মহান খোদার নামে এবং সেই খোদার নামে যিনি মিশর ও মিশরের জনগণকে সৃষ্টি করেছেন তার স্মরণে শুরু করছি। আপনাদের নিকটে আমি অশেষ কৃতজ্ঞ, কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের 7 বছরের উপায় অন্বেষণ করা। প্রকৃতপক্ষে যদি সত্যিই আপনাদের সাহায্য না পাওয়া যায় তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। রাজি আছেন? আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে। গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব? আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব? আচ্ছা তুমি বলো। এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি। মিশরের হুকুমত কোনোদিন এ কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত 4 বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে 2 বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী 7 বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী 14 বছরের কর তার মওকুফ হয়ে যাবে।
আরে এটা তো খুবই ভালো প্রস্তাব। আমরা 7 বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব। এটি তো আমাদের জন্য লাভজনক। 7 বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক এবং এটা দ্বারা মুশকিল আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা। আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো? খুবই ভালো কথা, আপনারা শান্ত হন। আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনারও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। ইউজারশিপ বাদশার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ। কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত করা। আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে। খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভাণ্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে। তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন? হ্যাঁ, 2টি দলিলের কারণে বিশ্বাস করছি। প্রথমত, খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি। দ্বিতীয়ত, বিবেকবান মানুষ সতর্ক থাকে। আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ক্রয় করার জন্য। কাজটা খুব গোপনীয়ভাবে করতে হবে। যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিপের সঙ্গে লড়াই করব? ইবাদতখানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজারশিপের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে। তুমি থাকো। একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে। আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে। আদেশ শিরোধার্য।
জনাব পুতিফারের রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে। আলী জনাব, একটা দুঃসংবাদ রয়েছে। মিশরের প্রধান সিপাহসালার আজিজে মিশর জনাব পুতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন। পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি মিশরের বাদশার খেদমতে অসংখ্য সময় ব্যয় করেছেন। তার ত্যাগ, কুদরত ও উৎসর্গের কাছে মিশর সবসময় ঋণী। আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল। আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেন হোপ পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি। আজই যে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি। পুতিফার মারা গেছে ঘন্টা খানেক পূর্বেই, আর ঘন্টা খানেক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। আপাতত একটু থামো। পূর্ব থেকেই আমি হত্যার বিরোধী ছিলাম, কিন্তু এখন আর পথ নেই। হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আজ পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেনহোতেব অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে, এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা ইউজারশিপের জন্য অপমানজনক হবে। এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয়, সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে। ইউজারশিপকে অবশ্যই খতম করা উচিত। বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না। হে খোদার নবী, বাইরের দুনিয়ার খবর রাখেন। আলী জনাব পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন। হ্যাঁ, পুতিফার মারা গেছেন? আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। খোদাবন্দ পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক। তিনি একজন ভালো লোক ছিলেন। আমি সত্যি তার কাছে ঋণী।
তিনি আমার জন্য অনেক কিছু করে